তার চরিত্র ছিল স্যাডিস্টের মতো, লাশের উপর নৃত্য করা এবং মানুষকে পিটিয়ে মারা। ইতিপূর্বে আর দুনিয়ার কোথাও সেটা সংঘটিত হয়নি। ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। এক দিলে দুই পাখি মারে ইন্ডিয়া এই হাসিনা সরকারকে দিয়ে। একদিকে সেনাবাহিনীকে ভঙ্গ করা হয়েছে, অপরদিকে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা পলে চলে যায় মীর কাসেম, তাদের জন্য কি শিক্ষা? ১৬ বছর ধরে এই জালিম শাসক, অনেকে তার নাম দেয় ফেরাউন, আমি বলি যে একটি ফ্যাসিস্ট সরকার। আমার সেক্রেটারি জেনারেলের পরিভাষায় তিনি একজন স্যাডিস্ট সরকার ছিলেন। তার চরিত্র ছিল স্যাডিস্টের মতো এবং তার চরিত্র ছিল ফ্যাসিস্টের মতো। ২০০৬ সাল দলীয় ঐক্য জোটের শেষের দিকে অক্টোবরে লগি বৈঠা নিয়ে তার কর্মী বাহিনীদেরকে নির্দেশ দিয়েছিল ঢাকায় আগমনের জন্য। ২৮ অক্টোবরকে আমরা ভুলে গেছি? আমরা ভুলে যাইনি। ২৮ অক্টোবর বাইতুল মুকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ ছিল। সেই সমাবেশে সকাল থেকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার পরিকল্পনা, মানুষ হত্যার যে কালচার, এটা সেই স্যাডিস্ট সরকার শুরু করেছিল। লাশের উপর নৃত্য করা এবং মানুষকে পিটিয়ে মারা। ইতিপূর্বে আর দুনিয়ার কোথাও সেটা সংঘটিত হয়নি। ওই ২০০৬ সালের ২৮ অক্টোবরে বাংলাদেশ তার পথ হারিয়েছে, রাজনীতি তার পথ হারিয়েছে এবং একটি ফ্যাসিস্ট সরকারের আগমন ঘটেছে। ২০০৮ সালে যে কোনো ভাবে হোক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আরোহণ করে। ক্ষমতায় আসার পরেই এদেশের আপামর জনসাধারণের নয়নের মণি, বাংলাদেশের মানুষকে রক্ষা করার রক্ষা কবচ ছিলেন যারা সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে হত্যার মাধ্যমে এদেশকে ভঙ্গ করার ষড়যন্ত্র শুরু করেছে। ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। এক দিলে দুই পাখি মারে ইন্ডিয়া এই হাসিনা সরকারকে দিয়ে। একদিকে সেনাবাহিনীকে ভঙ্গ করা হয়েছে, অপরদিকে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিডিআর এর নাম ছিল বাংলাদেশ রাইফেল। তাদেরকে তো ধ্বংস করেছেই, নামও পরিবর্তন করে দিয়েছে। সেই নাম পরিবর্তন করে নাম দিয়েছে কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। উঠিয়ে দিয়েছে কি রাইফেল। আপনারাই বলেন বিডিআর মানে রাইফেল হাতে থাকাকালীন সময়ে ইন্ডিয়া সাহস করতো না বাংলাদেশের মানুষের উপর হত্যা করতে, কিন্তু যখন বিডিআর থেকে বিজিবি হয়ে গেল তখনই মানুষ হত্যা শুরু হয়ে গেল। মানে হলো সেনাবাহিনী ধ্বংস করা হলো, অপরদিকে বিডিআর কে ধ্বংস করে দিয়ে সীমান্ত অরক্ষিত করে দেওয়া হলো। সেই অরক্ষিত সীমান্ত দিয়ে ইন্ডিয়া থেকে ব্যাপকভাবে মাদক আমদানি করে এদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা তৈরি করে দেওয়া হলো। মানুষ এখনো দুঃস্বপ্নে আছে ইন্ডিয়া কি জাতীয় ষড়যন্ত্র আমাদের মাধ্যমে করছে। অতঃপর বিডিআর ধ্বংস হলো, সেনাবাহিনী ধ্বংস হলো। এবার তারা পরিকল্পনা করলো এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের এই সীমান্ত রক্ষার জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যারা ইসলাম ভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, সেই দলটির প্রতি নজর দেওয়া হলো। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাত ইসলাম সারা বাংলাদেশে বড় বড় সমাবেশের মাধ্যমে ইন্ডিয়ার এই দিবাইমুখ চক্রান্ত যখন মানুষের সামনে তুলে ধরা হলো, ইন্ডিয়া প্রমাণ করলো এবং এই শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নোমানীকে হত্যার মাধ্যমে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য চিরুনি অভিযান শুরু করেছিল। অগণিত ভাইদেরকে, ছাত্রদেরকে কারাবন্দী করা হয়। ২০১২ সাল একটি ঠুনক রাজনৈতিক মামলায়, হাস্যকর মামলায় যারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই নেতৃবৃন্দদেরকে ইসলাম অবমাননার মামলায় গ্রেফতার দেখানো হয়। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। অতঃপর
ট্রাইব্যুনাল তৈরি করা হয়, নাম দেওয়া হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রহসনের মাধ্যমে 2013 সালের ডিসেম্বরে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। তার সর্বশেষ চিঠি আজও বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখা যায়। তার স্ত্রীকে একটি কঠিন চিঠি লিখেছিলেন। স্মরণ করতে হবে পিয়ারি মেনন সেই চিঠি। প্রত্যেকটি কাদের মোল্লা যেইভাবে তার স্ত্রীকে চিঠি লিখেছিল, এটা যেন একটি হৃদয় বিদারক চিঠি হয়ে যায়। 18 বছরের যুবক, ইন্টারমিডিয়েট পড়ে, তাকে অগণিত দর্শক, লুটতরাজ, খুনি, দর্শনকারী হিসাবে, অগ্নিসংযোগকারী হিসাবে কামরুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে দেওয়া হয়। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। কান্নায় আমি আমার অস্ত্র রাখতে পারিনি। তিনি আমাকে আমার দাদুর উপর থাপ্পড় দিয়ে বলছিলেন, সাহস হারিও না, তোমরা তো শক্তিশালী মানুষ, আমরা দুনিয়া থেকে চলে যাবো, কিচ্ছু হবে না, কিন্তু তোমরা মাঠে থাকবা, ময়দানে থাকবা। এই মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন, তখন তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা রায় হতে যাচ্ছিল। তিনি দেশে এসেছেন, সবাই ওনাকে না করেছে। তিনি বলল, আমার মৃত্যু যদি দেশে হয়, মৃত্যু হোক, কিন্তু মিথ্যা অজুহাতে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই না। আজকে যারা পলে চলে যায়, মীর কাসেম তাদের জন্য কি শিক্ষা? মীর কাসেম বিদেশে ছিলেন, কিন্তু তিনি ফেস করার জন্য তিনি দেশে এসেছেন, শাহাদাত বরণ করেছেন নির্দ্বিধায়, নিঃসংকোচে।